বন্টনামা দলিল যে বাধ্যতামূলক করা হয় এটা বেশি দিনের ইতিহাস না। 2004 সালে রেজিস্ট্রেশন আইনের সংশোধনের মাধ্যমে এই দলিলটা রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়। রেজিস্ট্রেশন আইনে কোন কোন দলিলগুলো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং কোন কোনগুলো অপশনাল সেটার একটা তালিকা দেওয়া আছে রেজিস্ট্রেশন আইনের 17 নম্বর ধারার 1 নম্বর উপধারার F নং তফসিলে। সেইখানে বলা আছে যে এই দলিলটা বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রি করতে হবে। তো এর আগে কিন্তু এই দলিল বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রি করার কোনো বিধান ছিল না। 2004 সালেই সেটা হলো এবং 2005 সালের 1 জুলাই থেকে সেটা কার্যকর হলো। তো এই যে আইন নতুন একটা বিষয় কার্যকর হলো, সেই বিষয়টা নিয়ে আমাদের আইন ও বিচার বিভাগ থেকে কেন্দ্রীয় মনিটরিং সেল একটা গঠন হলো। এটার উদ্দেশ্যটা কি, যে এই যে নতুন একটা আইন হলো, এই আইনের কারণে আমরা যারা সাব রেজিস্টার রেজিস্ট্রি করি এবং জনগণের মধ্যে কিছু প্রশ্ন তাদের কাছে আসলো যে এখন দলিল রেজিস্ট্রি করতে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রি করতে গেলেই কি আমাদের বন্টনামা লাগবে কিনা, এই বিষয়টা আসলো। তখন আইন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল, যেটা আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব প্রশাসনের নেতৃত্বে সেটা গঠন হয়েছিল, ওনারা একটা লিখিত সিদ্ধান্ত দিল কি, যে পূর্বের যে দলিলগুলো অর্থাৎ 2005 সালের 1 জুলাইয়ের আগে যদি কেউ বন্টননামা দলিল উল্লেখ করে তাহলে সেই দলিল আমরা দেখতে চাইব না, সাব রেজিস্ট্রাররা দেখতে চাইবে না দলিল নিবন্ধনের সময়। যদি 2005-এর 1 জুলাইয়ের পরে কোনো বন্টননামা দলিল উল্লেখ করে তাহলে সেই বন্টননামা দলিলটা আমরা দেখতে চাইব, অর্থাৎ সেই বন্টননামা দলিল তার কাছে আছে কিনা, সেখানে কি লেখা আছে, আমরা অন্য দলিল রেজিস্ট্রির সময় সেটা দেখতে চাইব। আর যদি এমন হয় যে তারা বন্টননামা দলিল করে নাই, সেক্ষেত্রে কি হবে, সেখানে একটা বলা আছে যে যদি কেউ লেখে যে মৌখিক আপোষ বন্টন মূলে তারা ওই সম্পত্তি ভোগ দখল করেছিল, এই বিষয়টা যদি লেখে তাহলে আমরা তখন আর ওই দলিল দেখতে চাইব না, বা তারা আদৌ আপোষ বন্টন ছিল কিনা মৌখিকভাবে সেই বিষয়টা আমরা জানতে চাইব না। তো এটাই হলো এই রেজিস্ট্রি অফিসে বন্টননামা, অর্থাৎ একজন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি যদি উত্তরাধিকার যিনি পূর্বপুরুষের নামে যদি মিউটেশন বা কোনো খতিয়ান তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু রেজিস্ট্রেশনে এখনও কোনো বাধা নেই, ঠিকভাবে রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে যখন আপনি একজন উত্তরাধিকারী সম্পত্তি আপনি বিক্রি করবেন, আপনি ধরেন একটা খতিয়ানে, বা আপনার বাবা মারা গেল, উনি হয়তো 10টা খতিয়ানে 50% জমির মালিক, ওনার হয়তো 2টা ছেলে আছে, 25% করে মালিক। এমন হতে পারে যে ওনার এই 10% মানে 25% জমি উনি হয়তো একাধিক দাগে পাচ্ছেন। কিন্তু যেটা হয় সেটা হলো উনি ওই দলিলে মৌখিক আবাস বন্টনের কথা লিখে উনি যে সম্পত্তিটা ভালো, অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে প্রাপ্ত সম্পত্তির মধ্যে যে সম্পত্তিটা একটু কোয়ালিটি ভালো, মূল্য বেশি, সেটাই কিন্তু উনি বিক্রি করে দেন। যখন এইরকম করে বিক্রি করে দেন, অথবা দলিলে যখন অসত্য কথা লেখা থাকে যে মৌখিক আপোষ বন্টন মূলে আমি এই দাগটা ভোগ করতেছিলাম, এখন আমি এটা বিক্রি করলাম, এই যখন ভুল কথাগুলো বলার কারণে, মিথ্যা কথাগুলো বলার কারণে যখন একটা ভালো সম্পত্তি উনি বিক্রি করে দেয়, তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়ে যায়। বন্টননামা দলিলের যে অনেকগুলো পক্ষ থাকে, এই দলিলটা আসলে হচ্ছে না কেন, বা বেশি সংখ্যায় এই দলিলটা হচ্ছে না কেন? এই দলিল নিবন্ধন খরচেও কিন্তু সব অনেক কম, মানে অন্য দলিলের তুলনায় এই দলিলের নিবন্ধন খরচ একেবারে নামমাত্র রেজিস্ট্রেশন ফি এই দলিলটা রেজিস্ট্রি করা যায়। কিন্তু সমস্যা হলো যে পক্ষগণের মধ্যে সমঝোতা। এই যে একটা ধরেন একজন মারা গেল, তার অনেকগুলো সম্পত্তি আছে, একটা মৌজায় বা একাধিক মৌজায় হয়তো আছে, দেখা যায় একটা সম্পত্তি আছে বাজারের পাশে, হয়তো ওনার বাড়ি ভিটার একটা সম্পত্তি আছে, আর বাকি সম্পত্তি হলো কৃষি জমি হতে পারে বা অন্য কোনো সম্পত্তি হতে পারে। এই ওয়ারিশের মধ্যে এই ভালো সম্পত্তি নিয়ে সবার মধ্যে একটা থাকে যে আমি এই সম্পত্তিটা নিব, কেউ ওই জায়গায় তার ছাড় দিতে চায় না। সবাই যদি একমত না হয়, বন্টননামায় এমন একটা দলিল, তাকে এই দলিল রেজিস্ট্রির সময় সবাইকে একসাথে থাকতে হবে, সবাইকে ওই দলিলের সম্পাদন করতে হবে। এই যে তাদের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে না। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সর্বশেষ খতিয়ান নিজ নামে ছাড়া সম্পত্তি হস্তান্তর করা যায় না, কিন্তু সেই আইনেও 6(3) ধারায় একটা বিষয় রাখা হয়েছে যে রেজিস্ট্রেশন আইনের বিধানাবলী কার্যকর থাকবে। অর্থাৎ রেজিস্ট্রেশন আইনের 52 ধারায় আপনি যদি ওয়ারিশের সম্পত্তি বিক্রি করতে চান, তাহলে নিজ নামে নামজারি বা সর্বশেষ খতিয়ান নিজ নামে ছাড়াও কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন, যদি আপনার পূর্বপুরুষের নামে সেই সর্বশেষ খতিয়ানটা থাকে। এরপরে দেখেন ভূমি মন্ত্রণালয় কী করলো। ভূমি মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করলো যে আপনি রেকর্ড হালনাগাদ করবেন, ভূমি উন্নয়ন কর প্রদান করবেন, আপনারা সমস্ত ওয়ারিশ বন্টননামা ছাড়াই যদি আপনারা সমস্ত ওয়ারিশ আসেন, তার যার হিস্সা অনুযায়ী এই সম্পত্তিটা আপনারা বন্টন করতে পারবেন। রাষ্ট্রের যে জায়গাগুলো থেকেই রাষ্ট্র চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় নাগরিকের যে সমস্যা, সেটা সমাধানের জন্য বহির্বিশ্বের যে ভালো ভালো দেশগুলো তারা কিভাবে এটাকে সমাধান করছে, তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করছে, নাগরিককে তারা কিভাবে তারা সেবা দিচ্ছে এই জায়গাগুলো থেকে, নির্ভেজাল সেবা, সেই জিনিসটা যদি আমরা
আনতে পারি। আইন বিষয়ে যারা ভালো জানেন, সাব রেজিস্ট্রার হতে পারে, এসিল্যান্ড হতে পারে, বা ভূমি মন্ত্রণালয়ের লোকজন হতে পারে, আইন মন্ত্রণালয়ের লোকজন হতে পারে, সেবা গ্রহীতা থাকতে পারে সেখানে। তো এদেরকে নিয়ে যদি আমরা একটা কমিটি করি, এই যে এই বিষয়টা সমাধানের জন্য আমরা কি উপায়ে নাগরিককে এই সমাধানটা দিব, নাগরিককে নির্ভেজাল ভূমি সেবা দেব, এটা যদি করা যেতে পারে, তাহলে আমার মনে হয় একটা আমরা ভালো সমাধানে পৌঁছতে পারব।